ওয়ান ওয়ে স্ল্যাব আমরা 16তম ক্লাসে যখন ওয়ান ওয়ে স্ল্যাবের রেনফোর্সমেন্ট ডিটেলিং শুরু করি আর কি, স্ল্যাবের ওয়ান ওয়ে এবং টু ওয়ে দুটো একসাথে আসলে কম্বাইনলি, এবং কিছু অংশ ছিল ওয়ান ওয়ে, কিছু অংশ ছিল টু ওয়ে, এবং তোমাদের সামনে যেই প্যানেলের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওয়ান ওয়ে। এবং 16তম ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ ওইখানে রেনফোর্সমেন্ট ডিটেলিং সম্পর্কে আমরা অনেক আলাপ করছি, ভুল ভ্রান্তিগুলি দেখিয়েছি, এবং ওইটা যেহেতু আর রিপিট হবে না, কিন্তু ওইটার উপর ভিত্তি করে যেহেতু ক্লাসগুলি চলবে, সুতরাং লাস্টে যেহেতু ওইটা হয়ে গেছে, অনেকে হয়তো সেটা এখনও দেখো নাই, আমি বলবো সেই ভিডিওটা দেখে নিও। তো সামথিং লাইক দ্যাট ওয়ান ওয়ে স্ল্যাবের ডেফিনেশনে বলা হয়েছে যে ওয়ান ওয়ে মানে কি একটা ডিরেকশন, যে কোনো স্ল্যাবের দুটো ডিরেকশন থাকে। সমস্ত লোড ফার্স্টে তোমার আমরা বলেছিলাম কি সেন্টারে আসবে, তারপর এই লোড আমরা এটাও বলেছি যে লোড কিন্তু এক এলিমেন্ট থেকে আরেক এলিমেন্ট, এক মেম্বার থেকে আরেক মেম্বারে কিভাবে যায়, যেই মেম্বারে লোডটা আছে সেটা আরেক মেম্বারে যদি যেতে চায় তাহলে ওই মেম্বারটা মাস্ট বি স্টিফার দেন প্রিভিয়াস মেম্বার। মানে লোডটা যদি স্ল্যাব থেকে বিমে যেতে চায়, বিম অবশ্যই শক্তিশালী, অবশ্যই সে স্টিফার দেন স্ল্যাব, নাহলে লোড কোনোদিনই যাবে না বিমে, কোনোদিনই যাবে না। এবং এই যে স্টিফার বানানো হয় কিভাবে, ডাইমেনশনটা বড় থাকে, বিমের ডাইমেনশন কিন্তু স্ল্যাবের চাইতে একটু ডিপার, এবং শুধু তাই না, বিমের রেনফোর্সমেন্ট কিন্তু স্ল্যাবের চাইতেও বেশি স্ট্রং। তো এই যে বিমটা যে স্ট্রং হলো, যখনই সে স্ট্রং হলো তখন লোডের তো আমরা এটাও তোমাদের বলেছি, লোডের কিন্তু চোখ মুখ কান কিছুই নেই, কিন্তু লোড তাহলে কিভাবে বুঝতে পারে যে আমার চারিপাশে চারটা বিম আছে, আমাকে ওখানে যেতে হবে। লোড এক পানির মতন, লোড বুঝতে পারে যে স্টিফার জায়গা কোথায় আছে। যদি স্টিফার জায়গা কাছে থাকে তাহলে সমস্ত লোড কাছে যাবে। যেমন এই স্ল্যাবের চারিদিকে চারটা বিম আছে, চারটা বিমই কিন্তু স্টিফার দেন স্ল্যাব। সুতরাং লোড এখন ফার্স্টে লোডটা চুম্বকের মতন নিকটবর্তী যেই স্টিফার অংশটুকু যেমন বিমটা আছে সেদিকে ধাপিত হবে। যদি সে দূরবর্তী বিমটার অস্তিত্ব বুঝতে না পারে বা অনুভব করতে না পারে, তাহলে লং ডিরেকশনের দিকে সে আর কখনোই যাবে না, যদিও সেখানে একটা বিম বসে আছে। তার মানে শুধু স্টিফার বসালেই হবে না, তার সাথে সেন্টার পয়েন্টের একটা দূরত্ব, একটা ব্যাপার সেপার। তো এই যে আমরা দেখাইলাম, এটা এটা কিন্তু আসলে নর্মালি আমরা যেটাকে এক্স ডিরেকশন বলি, হরিজন্টালির যে কোনো কিছুই কিন্তু এক্স ডিরেকশন, এবং তার সাথে যে ভার্টিক্যাল সেটা হচ্ছে তোমার কি ওয়াই ডিরেকশন। কিন্তু স্ল্যাবের লোড কিন্তু এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশন বিবেচনা করে ট্রান্সফার হয় না, সে ট্রান্সফার হয় যে নিকটবর্তী স্ট্রঙ্গার বিম কত কাছে। যখন বেশি কাছে চলে আসে তখন সমস্ত লোড অর্ধেক এক পাশের বিম আর বাকি অর্ধেক আরেক পাশের বিমে চলে যাবে, কোনো লোড তখন দূরবর্তী বিমগুলোতে যায় না, এবং এই জাতীয় স্ল্যাবকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলি। সেই ক্ষেত্রে যে নিকটবর্তী যদি হয়ে যায়, ডেফিনেটলি তখন এই ডিরেকশনটা হয়ে যাবে মানে শর্ট, কারণ শর্ট মানে কি বিমগুলি কাছে, আর লং মানে কি বিমগুলো অনেক দূরে। সুতরাং এক্স অ্যান্ড ওয়াই এর সাথে কিন্তু সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন। এখন স্ল্যাবটাকে যদি আমি ঘুরিয়ে দেই তাহলে কিন্তু ওয়াই ডিরেকশনে শর্ট হয়ে যাবে আর এক্স ডিরেকশনে লং হয়ে যাবে কিন্তু। সুতরাং লোড এক্স ডিরেকশনে গেলে ওয়ান ওয়ে আর এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশনে গেলে টু ওয়ে, ডেফিনিশন তা না। লোড হচ্ছে শর্ট ডিরেকশনে গেলে ওয়ান ওয়ে এবং লং এবং শর্ট ডিরেকশনে গেলে টু ওয়ে। সো আমরা ওয়ান ওয়ে স্ল্যাবই মেনলি ফার্স্টে শুরু করব, এবং ওয়ান ওয়ে স্ল্যাব কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় ইঞ্জিনিয়ার ইচ্ছা করলে কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবকে টু ওয়ে বানায় ফেলতে পারে, যে কোনোভাবে বানায় ফেলতে পারে। কীরকমভাবে বানায় ফেলতে পারে আমরা একটু আগে বলছি যে এখান থেকে ওই ওই যে দূরের যে বিমের দূরত্ব যদি বেশি দূরে হয়ে যায়, তাহলে
লোড আর দূরবর্তী বিমের অস্তিত্ব ফিল করবে না, সেক্ষেত্রে সে সমস্ত লোড নিকটবর্তী বিমের দিকে চলে যাবে, মানে শর্ট ডিরেকশনে চলে যাবে। ওকে, ইঞ্জিনিয়ার এটাকে কিভাবে ওয়ান ওয়ে বানাবে? তাহলে ইঞ্জিনিয়ার করবে কি, ও ফর এক্সাম্পল এই স্ল্যাবটা যখন লম্বা হয়ে আছে ওয়ানে, সে মাঝে একটা বিম দিয়ে দিল। ওকে, এখানে একটা বিম দিয়ে দিলাম আমি, তাহলে এখানে একটা জিনিস এখন দুইটা হয়ে গেছে, এটা হলো 2 নম্বর, এটা হচ্ছে এখন 1 নম্বর। এখন 2 নম্বরের সমস্ত লোড কিন্তু এখন এখানে আসবে। এখন এখান থেকে এটার দূরত্ব এবং ওইটার দূরত্ব খুব একটা পার্থক্য না, তখন লোড শর্ট ডিরেকশনে বেশি যাবে, লং ডিরেকশনে একটু অল্প যাবে। একইভাবে এখানেও যখন লোডটা আসবে, এখান থেকে শর্ট ডিরেকশন এবং এখান থেকে যে এই যে লং ডিরেকশনের দূরত্ব খুব একটা বেশি না, কারণ এখানে একটা বিম আছে এই জায়গায়। মানে ইঞ্জিনিয়ার ইচ্ছা করলে কিন্তু ওয়ান ওয়েকে টু ওয়ে বানায় ফেলতে পারে। এবং ওয়ান ওয়ে উইকার, কারণ দেখো সমস্ত লোড যদি শর্ট ডিরেকশনের দিকে যায়, সমস্ত লোড, তখন এই স্ল্যাবটা বেশি বেঁকে যাবে। কিরকম বেঁকে যাবে? এই দেখো বিমের উপরে উপরে এবং এখানে অনেক বেশি ডিফ্লেকশন হচ্ছে, বিকজ সমস্ত লোড এদিকে যাচ্ছে। তোমরা একটা বাঁশের সাঁকোর কথা চিন্তা করো, মনে করো 100 জন লোক একটা বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছে, ওই বাঁশের সাঁকোটা একটা বাঁশ দিয়ে বানানো, মনে করো গ্রামে গঞ্জে অনেক জায়গায় কিন্তু বাঁশ দিয়ে বানানো সাঁকো পাওয়া যায়, মানে সেতু যেটাকে আমরা বলি। 100 জন লোক যদি ওই বাঁশের সাঁকো দিয়ে অ্যাট এ টাইমে পার হতে থাকে, দেখবা বাঁশের সাঁকোটা একেবারে বেঁকে গেছে। এখন চিন্তা করো তুমি ওই 100 জনের মধ্যে তুমি কি করলা, 75 জনকে পাঠাইলা আর 25 জনকে আরেকটা সাঁকো দিয়ে পাঠাইলা, দেখো ডিফ্লেকশন কমে যাবে। তো এটা হলো টু ওয়ে। কিন্তু 100 জন যদি একটা সাঁকো দিয়ে যায়, এটা হলো ওয়ান ওয়ে। যখন 100 জন একটা সাঁকো দিয়ে যাবে, ডিফ্লেকশন বেশি হবে। আর যদি লোক সংখ্যা ভাগ করে দাও, 75 জন একটা সাঁকো আর 25 জন আরেকটা সাঁকো দিয়ে যাবে, তাহলে কিন্তু ডিফ্লেকশনটাও ভাগ হবে। আর ডিফ্লেকশন যদি কম হয়, তখন টেনশন কম হবে। আবার টেনশন যদি কম হয়, রেইনফোর্সমেন্ট কম লাগবে। রেইনফোর্সমেন্ট কম লাগলে খরচ কমে যাবে। তো এই যে ম্যাচ, এই ডিফ্লেকশনটা বেশি হচ্ছে, তারপর আবার বিমের উপর দুপুর উঠে যাবে। কিন্তু লোড যদি দুই ডিরেকশনে যাইতো, মেবি এই ডিফ্লেকশনটা এত হইতো না, অল্প হওয়ার পরে আবার এদিক দিয়ে তদ্রূপভাবে এখান থেকেও এরকম হয়ে এরকম চলে যেত। তো দুই ডিরেকশনেই তখন ডিফ্লেকশন টু এতে দেখতে পাইতা। লোডটা ভাগ হয়ে যায়, তখন লোড ভাগ হয়ে গেলে বিমের উপরও চাপ কমবে। বিমের উপর চাপ কমলে বিমের ডিফ্লেকশন কম হবে, বিমেরও রেইনফোর্সমেন্ট কম লাগবে। তো এই যে আলটিমেটলি ব্যাপারটা এরকম। তো ওয়ান ওয়ে স্ল্যাব এই জন্য আমরা দিতে রাজি থাকি না, না দেওয়াই বেটার, পারতপক্ষে এড়িয়ে যাওয়াই ভালো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে না পারলেও দিতে হয়, যে রুমের সাইজগুলি আমাকে এমন করে দিতে হচ্ছে। এখন আমি বিম নিয়ে যদি একটা বিম বসাই দিই, দেখা গেল সেটা একেবারে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, মানে রুমের ভিতর দিয়ে চলে যাচ্ছে, অনেকে এটা পছন্দ করতেছে না। তো বিমটা সরাইতে গেলেই স্ল্যাবটা লম্বা হয়ে যাচ্ছে, মানে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, এখন করার কিছু নেই। কিন্তু আর্থকোয়েক কনসেপ্টে এবং হাই রাইজ বিল্ডিং যদি হয়, তাহলে কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবটা পরিহার করাই উচিত। সো আমরা ওয়ান ওয়ে স্ল্যাব সম্পর্কে আগেও কিছু আলাপ করলাম, আজকেও রেইনফোর্সমেন্ট দিয়ে দেখালাম। এবং এখন আমরা থিওরিতে ফিরে যাচ্ছি হোয়াট ইজ ওয়ান ওয়ে জানার জন্য। What is one-way slab? In such slabs, loads are carried in short direction to the support. তার মানে শর্ট ডিরেকশন দিয়ে সে সাপোর্টে চলে যায়। সাপোর্ট মানে বিম। Whether supports are provided on long sides or both side. একটু আগে দেখলা ওয়ান ওয়ে স্ল্যাবের চারিদিকে 4টা বিম, কিন্তু লোড সমস্ত যাচ্ছে কিন্তু নিকটবর্তী সাপোর্টের দিকে, বিমের দিকে। দূরবর্তী 2টা বিমে কোনো লোড যায় না, কিন্তু ওখানে কিন্তু 2টা বিম আছে। সেটা বলা হলো যে ওয়ান ওয়ে স্ল্যাবের চারিদিকে তুমি 4টা বিম বসালেও লোড কিন্তু নিকটবর্তী 2 বিমের দিকে যাবে, মানে শর্ট ডিরেকশনেই যাবে। লং ডিরেকশনে কোনো লোড যাবে না, মানে দূরবর্তী বিমে কোনো লোড যাবে না। মানে বিম দিলেই যে যাবে তা কিন্তু গ্যারান্টিড না, ওইটাই বলা হচ্ছে। ওয়েদার সাপোর্টস আর প্রোভাইডেড অন লং সাইডস, মানে দূরবর্তী জায়গায় তুমি সাপোর্ট দাও কি না দাও, এতে কিছুই আসে যায় না, ওইটাই বলা হয়েছে। যেহেতু সব লোডটা কোথায় যাচ্ছে, শর্ট ডিরেকশনে চলে যাচ্ছে, এবং লোড কিভাবে যাবে, লোড কিন্তু হেঁটে হেঁটে যাবে না,
লোড কিভাবে যায়, পানি কিভাবে যায়, কারেন্ট কিভাবে যায়? কারেন্ট কিন্তু যাওয়ার জন্য তোমাকে তামার তার এক জায়গা থেকে আরেক জায়গায় টানতে হয়। ওই তামার তারটা কিন্তু কপার যেটা ওয়্যার, ওইটা কিন্তু তোমার ওই রাবারের ভিতরে থাকে, কারণ তারের ওপর দিয়ে, তারের ভিতর দিয়ে না কিন্তু আসলে তামার তার, কপার তারের ওপর দিয়ে আবেশের মাধ্যমে বিদ্যুৎ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সেই জন্য তুমি যদি খালি হাতে ওই তামার তারটা ধরো, তোমাকে শক করবে। সেই জন্য তামার তারটাকে কি রাবার ইনসুলেশনের মধ্যে আটকায় রাখা হয়, রাবার ইয়ের মধ্যে, যাতে হাতে কারেন্ট না লাগে। তদ্রূপভাবে লোড কিন্তু রেইনফোর্সিং বারের ভিতর দিয়ে একেবারে পানির মতন, পানি যেমন পাইপের ভিতর দিয়ে যায় ওরকম কিন্তু যায় না। লোড কিন্তু কংক্রিটের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে রেইনফোর্সিং বারে, এবং সে কিভাবে এক জায়গা থেকে আরেকে যায়, তোমার বন্ডিং এর মাধ্যমে, রেইনফোর্সিং বারের সাথে বন্ডিং এর মাধ্যমে। এর অর্থ রেইনফোর্সিং বারকে সে সাপোর্ট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সুতরাং ওয়ান ওয়ে স্ল্যাবে সমস্ত লোড যদি শর্ট ডিরেকশনে যায়, বুঝতেই পারতেছ সমস্ত রেইনফোর্সমেন্ট শর্ট ডিরেকশনই বসাতে হবে। ওইটাই বলা হয়েছে মেইন রেইনফোর্সমেন্ট বা মেইন বার। আমরা বলেছি মেইন বার তোমাদের চ্যাপ্টার 1-এ, যে মেইন বার কারা, যারা তোমার লোড ট্রান্সফার করে। is provided perpendicular to the beam, that is in the short direction only. If the ratio of length and width of slab panel greater than 2, the slab will be one way. So আমরা এটা দেখার জন্য আমরা আবার যদি ওই ছবিতে ফিরে যাই, এখানে খেয়াল করে দেখো, সমস্ত লোড বলা হয়েছে, সমস্ত লোড ট্রান্সফার পারপেন্ডিকুলার টু দ্য বিম। ওকে, এই যে লোডটা যাচ্ছে শর্ট ডিরেকশনে, দেখো লোডের যে ডিরেকশন, লোডের ডিরেকশনের সাথে বিমের ডিরেকশন কিন্তু পারপেন্ডিকুলার। ওইটাই বলা হয়েছে, সমস্ত লোড পারপেন্ডিকুলার যায় বিমের দিকে, বিমের দিকে পারপেন্ডিকুলার ডিরেকশনে যায়। এর অর্থ সে বিমে যেতে গেলে অবশ্যই তার লোডের ডিরেকশনের সাথে বিমের ডিরেকশন ডেফিনেটলি 90 ডিগ্রি হবে, এটা বুঝাই যাইতেছে। এছাড়া একটা এই স্ল্যাব, এটা কিভাবে বুঝবা যে ওয়ান ওয়ে না টু ওয়ে? তুমি কি করবে, স্ল্যাবের লেংথ উইথটা নিবে। উইথটা কিভাবে নিবে, এই যে এই কলামের সেন্টার থেকে, এই কলামের সেন্টার যদি, সরি, এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার নিবা, উইথ পাবা। তারপর ওই বিমের সেন্টার থেকে এখানে যে আরেকটা বিম আছে ওই সেন্টারটা নিবা, তাহলে তুমি লেংথ পাবা। লেংথকে উইথ দিয়ে ভাগ করো, রেশিও যদি 2-এর বেশি হয় তাহলে সেটা ওয়ান ওয়ে। এবং ওইখানে একটা প্যানেল শব্দ ইউজ করা হয়েছে। আমরা বলেছি, আমরা যদি সাধারণভাবে কিন্তু স্ল্যাব বলি, আসলে পুরাটা স্ল্যাব, প্রতিটা স্ল্যাব অসংখ্য প্যানেলের খণ্ড খণ্ড ভাগে বিভক্ত। যেমন এই যে একটা প্যানেল, 4টা বিমের মধ্যে স্ল্যাবের যে অংশ দেখতে পাও তাকে আমরা কি বলতেছি, প্যানেল, PANEL, প্যানেল। তার মানে এরকম অসংখ্য প্যানেলের সমন্বয় একটা স্ল্যাব হয়। বাট জেনারেল সেন্সে আমরা কিন্তু প্রতিটা প্যানেলকে আবার স্ল্যাবও বলে থাকি, এটা জাস্ট বলি যে স্ল্যাব ডিজাইন করো, তো বাট দ্যাট ইজ কল প্যানেল আসলে। লোডস অন স্ল্যাব, কি কি স্ল্যাবে কি কি লোড থাকবে সেটাও তোমার জানতে হবে। ডেফিনেটলি ডেড লোড থাকবে। এই ডেড লোডের মধ্যে কারা, স্ল্যাবের নিজস্ব ওজন, এই যে কত ইঞ্চি থিকনেস স্ল্যাব ঢালাই করতেছো তার একটা নিজস্ব ওজন হবে। তারপর তার উপরে যদি কোনো ওয়াল বসাও, পার্টিশন ওয়াল, এই যে পার্টিশন ওয়াল, এই পার্টিশনের কোনগুলো, যেমন স্ল্যাবের উপরে মানে প্যানেলের উপরে যে ওয়ালগুলি বসাও 3 ইঞ্চি বা 5 ইঞ্চি, যেমন কিচেনের ওয়াল, টয়লেটের ওয়াল, টয়লেটের ওয়াল, কিচেনের ওয়াল কিন্তু স্ল্যাবের উপরে বসানো হয়। আরেকটা ওয়াল আছে মেইন ওয়াল, মেইন ওয়ালটা কি, এটার থিকনেস তোমার 5 ইঞ্চি বা 10 ইঞ্চি হয়। এবং এই সমস্ত ব্রিক ওয়ালগুলো, এগুলো অবশ্যই ব্রিক ওয়াল, ফার্স্ট ক্লাস ব্রিক দিয়ে বানানো। এই ব্রিক ওয়াল যার থিকনেস 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, এবং যারা বিমের ওপর বসানো হয়, বিমের ওপর যদি আমরা বসাই তাহলে এই সমস্ত ওয়ালের লোড ডাইরেক্টলি বিমে চলে যাবে। আর পার্টিশন ওয়াল কোনগুলো, এটা হচ্ছে, এটাও ফার্স্ট ক্লাস ব্রিক ওয়াল,
কিন্তু এটার থিকনেস 3 ইঞ্চি হতে পারে, 5 ইঞ্চি হতে পারে। তবে এই সমস্ত ওয়ালগুলো ফ্লোরের ওপরে বসানো হয়, যেমন একটু আগে বললাম কিচেনের ওয়াল, টয়লেটের ওয়াল, এগুলো কিন্তু বিমের উপর বসানো সম্ভব না, কারণ এগুলি ছোট ছোট রুম, এগুলো আর স্ল্যাবের উপর বসে। তখন ফ্লোরকে বা স্ল্যাবকে সেই লোডটা ক্যারি করে বিমকে দিতে হয়। এছাড়া ফ্লোর ফিনিশ, মনে করো মোজাইক বা টাইলস, সিলিং ফিনিশ, মনে করো 1/2 ইঞ্চি, এই যে প্লাস্টার যেটাকে আমরা বলি, ওইটা হলো সিলিং ফিনিশ। এগুলি সবই ডেড লোড, সবই স্ল্যাবকে ক্যারি করে কোথায় নিয়ে দিতে হবে? বিমকে। এছাড়া লাইভ লোড আছে, যারা যেমন অকুপেন্সি লোডস। অকুপেন্সি লোডস, অকুপেন্সি মানে যারা থাকে, কারা কারা থাকে? মানুষ থাকে, অথবা মানুষ থাকে এবং মুভেবল ফার্নিচার, যে সমস্ত ফার্নিচার, মনে করো চেয়ার টেবিল, যেগুলো লাগানো না, সরানো যায়, একটু পরে দিক সেদিক করা হয়, সেই সমস্ত মুভেবল ফার্নিচারগুলো কিন্তু মানুষের লোড, মুভেবল ফার্নিচারের লোড, এগুলো হচ্ছে অকুপেন্সি লোড। আর এরা হচ্ছে কি লাইভ। কিন্তু যে সমস্ত ফার্নিচার একেবারে ফ্লোরের সাথে বা সিলিংয়ের সাথে আটকানো থাকে, সেটা কিন্তু ডেড হবে। যেমন মনে করো এয়ার কুলার মেশিন, এয়ার কন্ডিশনার, অথবা মনে করো এই যে সিলিং ফ্যান, যেগুলো ডাইরেক্টলি লাগানো থাকে। মনে করো ক্লাসরুমে তোমাদের বেঞ্চ, চেয়ার একেবারে নাট অ্যান্ড বোল্ট দিয়ে ফ্লোরের সাথে আটকানো, তাহলে এটা আবার কিন্তু ডেড লোড হবে। কিন্তু যদি আটকানো না থাকে, বসার চেয়ার টেবিল এগুলি সবই কিন্তু মুভেবল হয়ে যাবে, তখন এরা লাইভ লোড হবে। এবং তোমরা জানো ডেড লোড এবং লাইভ লোডের কম্বিনেশন 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। এটা কিন্তু নতুন যে বিএনবিসি, তোমরা জানো যে 2020 বিএনবিসি 2020 প্রকাশিত হয়েছে 11ই ফেব্রুয়ারি। মিনিস্ট্রি অফ হাউজিং আর কোন অধিদপ্তর করেছে? গৃহায়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মানে গণপূর্ত অধিদপ্তর এই বিএনবিসি 2020 প্রকাশ করছে 11ই ফেব্রুয়ারি 2021 সাল। সো এগুলো তোমাদের জানতে হবে অবশ্য। না, আমরা দেখলাম লাইভ লোড, ডেড লোড। এখানে যে জিনিসটা আমরা একটু বুঝাচ্ছি, দেখো স্ল্যাব কিন্তু বিশাল। আমি আবার স্ল্যাবের ছবিতে ফিরে যাচ্ছি। স্ল্যাব দেখতেই পাইতেছো এখন শর্ট ডিরেকশন, ওকে। না, শর্ট ডিরেকশনে আমাদের যখন আমরা তো স্ল্যাবটা ঢালাই করি, কিন্তু ঢালাই করার আগে কিন্তু অনেক কার্যক্রম হয়। যেমন একজন ইঞ্জিনিয়ার এটাকে ডিজাইন করেন, ডিজাইন করার পর কনস্ট্রাকশন সাইটে এটাকে ঢালাই করা হয়। কিন্তু ঢালাই করার আগে অবশ্যই এর কস্টিং এবং এস্টিমেশন করা হয়। কতগুলো বার লাগবে, কয়টা বার লাগবে, এবং কতটুকু কংক্রিট লাগবে, এগুলো এগুলো হিসাব নিকাশ হওয়ার পরে পরবর্তী ধাপ হচ্ছে কি? ম্যাটেরিয়ালসগুলো কিনে আনা হয়। সমস্ত ম্যাটেরিয়ালস কিনে আনার পরে এরপরে ধাপ হচ্ছে রেনফোর্সমেন্ট এবং পুরো শাটারিং প্রসেসটা কমপ্লিট করে। এরপরে ঢালাই। এই যে ম্যাটার্সটা, ঢালাইয়ের পরে কিন্তু পরবর্তী ধাপ হচ্ছে কিউরিং। কিউরিং এর পরবর্তী ধাপই হচ্ছে কি? ব্যবহার করা। তো স্বাভাবিকভাবে তোমার স্ল্যাব কিন্তু তোমার, আমি যদি স্ল্যাবটা ডিজাইন করে দিলাম, কিন্তু কাউকে না কাউকে এর এস্টিমেশন করতে হবে, এস্টিমেশন অ্যান্ড কস্টিং। নাও এস্টিমেশন কস্টিং করতে গিয়ে এত, তুমি দেখতেই পাইতেছ বিশাল ফ্লোর। মনে করো কথার কথা যে তোমার যমুনা ফিউচার পার্ক কমার্শিয়াল মল, এটা প্রতিটা ফ্লোরের এরিয়া হচ্ছে 5 লক্ষ স্কোয়ার ফিট, 5 লাখ স্কোয়ার ফিট। মানে এক একটা ফ্লোর বিশাল। চিন্তা করতেছো 5 লক্ষ। নাও আসো বসুন্ধরা শপিং মল, এটা 2.5 লাখ থেকে 3 লাখের স্কোয়ার ফিটের মধ্যে। তো বাংলাদেশের সবচেয়ে বড়, মানে এরিয়ার দিকে, ফ্লোর এরিয়ার দিকে সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে যমুনা ফিউচার পার্ক। তো এখন এই যে এত বিশাল বিশাল ফ্লোর, কাউকে যদি এস্টিমেট করতে হয়
বিশাল ভলিউম আসবে, বিশাল ভলিউম অফ স্টিল আসবে, এগুলো ক্যালকুলেশন করা, হিসাব করা অনেক ঝামেলা। সেই জন্য কি করা হয় আমি দেখাচ্ছি। মনে করো আমি শর্ট ডিরেকশনের কথার কথা আমি শর্ট ডিরেকশনের বারের হিসাব করব। খেয়াল করে দেখো কথার কথা, মনে করো এটা 12 ফিট উইথ এবং পুরো লেংথটা মনে করো 25 ফিট। শর্ট ডিরেকশন কিন্তু তোমার কোন দিকে? এদিকে। এখন যিনি এটাকে এস্টিমেশন করবেন তিনি কিভাবে করবেন দেখাচ্ছে, এখন দেখো। উনি কি করবেন, তোমরা যেমন জন্মদিনের কেক কাটো পিস বাই পিস, ওখানে যেমন ট্রায়াঙ্গেল শেপের পিস কাটো, কেন কাটো? যাতে বিলি বন্টনের সুবিধা হয়। পুরো কেকটাই কিন্তু মানুষের হাতে দিয়ে দিলে বা সবাই তো খাবলা খাবলি করে খাবে, কেউ কম পাবে কেউ বেশি পাবে। কিন্তু একটা যদি আমি পিস করে কাটি একটা নির্দিষ্ট তোমার সাইজে, তাহলে ওই সাইজে প্রত্যেকই সিমিলার ভলিউম অফ কেক পাবে। তো এখানেও ইঞ্জিনিয়ার কি করবে, শর্ট ডিরেকশনে হিসাবের সুবিধার জন্য সে 1 ফিট করে ভাগ করবে। খেয়াল করে দেখো লম্বা কত? 25 ফিট। আমি যদি এরকম 1 ফিট করে ভাগ করি, ওকে, বিমের ফার্স্টে দেখো আমি বিমের সেন্টার লাইনটা ড্র করতেছি, ওই যে। তো তারপর এই যে 1 ফিট ধরে আরেকটা লাইন ড্র করলাম, এটার উইথ কত? 1 ফিট। আর এখন যদি স্ল্যাবটা 25 ফিট লম্বা হয় তাহলে এরকম 25টা খণ্ড হবে। দেখো আমি আরেকটা খণ্ড আঁকতেছি, এটাও কিন্তু 1 ফিট। এভাবে 1 ফিট করে আমি এখন এটাকে যদি শেড করে দেই, শেড করে দিতেছি 1 ফিট স্ট্রিপ। এই যে 1 ফিট স্ট্রিপ কাটা হলো, এইটার এইটার হিসাবটা করা হবে। এখন 1 ফিট স্ট্রিপে মনে করো 2টা বার লাগবে, তাহলে 25 ফিটে কয়টা লাগবে? 50টা। এভাবে হিসাব হবে তখন ঐকিক নিয়মে। 1 ফিট স্ট্রিপে মনে করো এত ভলিউম অফ কংক্রিট লাগবে, তাহলে 25 ফিটে কত লাগবে? তাহলে 25 দিয়ে গুণ করে দিব, তাহলে হিসাবে সুবিধা। তো এই যে 1 ফিট, তাহলে উইথটা হচ্ছে 1 ফিট মানে 12 ইঞ্চি। আর এখন এটাকে যদি 3 ডাইমেনশনাল আনো, এই দেখো আমি এটাকে এখন, তুমি যদি 3 ডাইমেনশনালে নিয়ে আসো তাহলে কিন্তু তোমার এদিকে কিন্তু এটা হবে স্ল্যাবের ডেপথটুকু। লম্বা হবে, এই যে লম্বা কতটুকু হবে? এটা হবে 12 ফিট। উইথ কত হবে? 1 ফিট। ডেপথ কত হবে? স্ল্যাবের ডেপথ যতটুকু। এই এই জিনিসটা তুমি এভাবে দেখতেছো, এটাকে এখন 3 ডাইমেনশনালে দেখো, ছবিতে দেখাচ্ছি। দেখতেছো স্ল্যাব, ওকে। এখন যেটা ওভাবে দেখাইছি, মনে করে এই যে 1 ফিট কেটে নিতেছে, এখানে মাঝে দেখাইছে এই যে 1 ফিট কেটে নিলাম এরকম করে। এখানেও কিন্তু এরকম একটা 1 ফিট হবে, ওকে। তাহলে এটাও 1 ফিট, এটাও 1 ফিট, এটাও 1 ফিট, এরকম করে করে স্ল্যাবটা যদি 25 ফিট লম্বা হয় তাহলে 25টা টুকরা হবে। প্রতিটা টুকরার উইথ হচ্ছে 1 ফিট, লেংথ এটা যতটুকু এটা হবে। আর ডেপথ দেখতে পাইতেছো, এই যে ডেপথ স্ল্যাবের ডেপথের সমান। স্ল্যাবের ডেপথ যতটুকু, ওই যে 1 ফিট স্ট্রিপ করে কেটে নিলা কেকের মতন, ওইটার ডেপথ হবে এর সমান। তাহলে তাহলে তুমি এমন একটা অংশ পাইতেছো যার উইথ হচ্ছে 1 ফিট মানে 12 ইঞ্চি, আর ডেপথ হচ্ছে স্ল্যাবের ডেপথ যা তা। তুমি যদি এভাবে দেখো তাহলে এরকম একটা জিনিস দেখতে পাবা। সুতরাং বাস্তবে বা তোমরা যখন 208 পড়েছো, সেখানে এস্টিমেশন বা কস্টিং পার ফিটে হিসাব করা হয়েছে স্ল্যাবেরটা, অনলি স্ল্যাবেরটা। বিম কলামের কিন্তু টোটাল হিসাব করা হয়, কিন্তু স্ল্যাবেরটা এবং ফুটিংয়েরটা পার ফিটে হিসাব করা হয়, যে 1 ফিটে আমার কতটুকু ভলিউম অফ কংক্রিট অথবা কতটুকু ভলিউম অফ রেইনফোর্সিং বার লাগতেছে সেটা বের করা হয়, এবং যত ফিট সেটা লম্বা তত দিয়ে গুণ করে টোটাল ভলিউমটা পাওয়া যায়। এখন তোমরা 1 ফিট স্ট্রিপ বলা হয়, স্ট্রিপ তুমি দেখতে পাচ্ছ, স্ট্রিপ মানে অংশ।
সো এটা তোমরা খেয়াল রাখবা, এটা আমাদের ডিজাইনের সময় এই কনসেপ্টটা কাজে লাগবে। কয়েক রকম ওয়ান ওয়ে স্ল্যাব আছে, টাইপস অফ ওয়ান ওয়ে স্ল্যাব কয়েক রকম আছে, তো আমরা সেটা একটু দেখবো এখন। নাম্বার 1 হচ্ছে যত সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। সিম্পলি সাপোর্টেড স্ল্যাবে তুমি পরিষ্কার দেখতেই পাচ্ছ মাস্ট বি 10 ইঞ্চ ব্রিক ওয়াল, 10 ইঞ্চি ব্রিক ওয়ালের উপর বসতে হবে সে, 5 ইঞ্চিও না 3 ইঞ্চিও না, 10 ইঞ্চি কি ব্রিক ওয়ালের উপরে কংক্রিট স্ল্যাব। স্ল্যাবটা কিন্তু আবার 8 সিসির। আর সাপোর্ট কে 10 ইঞ্চি ব্রিক ওয়াল। যদি কোনো কংক্রিট স্ল্যাব ব্রিক ওয়ালের উপর বসাও সেটাই হচ্ছে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। যেমন তোমরা সিম্পলি সাপোর্ট বিমের নাম শুনছো, বিমটা যদি আরসিসি বিমটা যদি 10 ইঞ্চি ওয়ালের উপর বসে তাহলে সেটা সিম্পলি সাপোর্টেড বিম। গ্রামে গঞ্জে তোমরা অনেক জায়গায় অথবা ঢাকা শহরেও মনে করো একতলা দোকানপাট বানাচ্ছে কেউ অথবা দোতলা, তখন দেখবা মাটির তল থেকে ব্রিক ফাউন্ডেশন দিয়ে 10 ইঞ্চি ওয়ালের গাঁথনি তুলে নিয়ে আসলো, তারপর 10 ইঞ্চি ওয়ালগুলির উপরে দেখলা তোমরা স্ল্যাব ঢালাই দেয় অথবা বিম ঢালাই দিতেছে, তো ওগুলো সিম্পলি সাপোর্টেড। যে কোনো সিম্পলি সাপোর্টেড স্ল্যাব কি ওয়ান ওয়ে। নাও আসো কন্টিনিউয়াস, এটা হলো সেকেন্ড টাইপ। কন্টিনিউয়াস কাকে বলে? ওকে, তোমরা তিনটা স্ল্যাব প্যানেল দেখতে পাচ্ছ, নিচে এ একটা স্ল্যাব প্যানেল, বি একটা স্ল্যাব প্যানেল, সি একটা স্ল্যাব প্যানেল। এবং যেহেতু আমরা ওয়ান ওয়ে স্ল্যাব নিয়ে কাজ করতেছি, স্বাভাবিকভাবে এই ডিরেকশনটা হচ্ছে শর্ট। লোড ট্রান্সফার বলতেছে তার মানে এই ডিরেকশনগুলি শর্ট, তার মানে লং ডিরেকশনে কোনো লোড যাবে না। ওকে, লং ডিরেকশনে বিমও দেওয়া হয়নি। নাও সি প্যানেলের দিকে যদি তাকাও, শর্ট ডিরেকশনে লোড এসে এই বিমে যাবে এবং বাকি লোডটা এই বিমে যাবে। বুঝতেই পারতেছো সি সি যে প্যানেলটা, এই প্যানেলের এরপরে কোনো প্যানেল নাই, কিন্তু বাম পাশে একটা প্যানেল আছে বি, তার মানে সি যে প্যানেল এটা হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। বিমে তোমরা এভাবে পড়েছে মনে আছে নিশ্চয়ই, যেই বিমের এক পাশে একটা বিম আছে আরেক পাশে বিম নাই, ওই বিমটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস বা এক্সটেরিয়র বিম। সেম জিনিস এখানেও, এই সি প্যানেল এবং এ প্যানেল এটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস অথবা এক্সটেরিয়র প্যানেল। খেয়াল করতে হবে অবশ্যই শর্ট ডিরেকশনের দিকে তাকাইতে হবে, লং এর দিকে না। মনে করো লং এর দিকে একটা প্যানেল আছে, এই যে এখানে একটা আছে নিচেও আছে, লং এর দিকে যদি তাকাও সি প্যানেলের উপরে একটা প্যানেল আছে নিচেও প্যানেল আছে, সেই হিসাবে লং এর দিকে তাকালে সি কিন্তু ইন্টেরিয়র প্যানেল হয়ে যায়, বোথ অ্যান্ড কন্টিনিউয়াস। কিন্তু যেহেতু লোড শর্ট ডিরেকশনে যাচ্ছে, তোমাকে শর্ট ডিরেকশনের দিকে তাকিয়ে প্যানেল ওয়ান অ্যান্ড কন্টিনিউয়াস না বোথ অ্যান্ড কন্টিনিউয়াস দেখতে হবে। বি প্যানেল শর্ট ডিরেকশনে যদি তাকাও, দেখো তার ডান দিকে একটা প্যানেল আছে সি, বাম দিকে একটা প্যানেল আছে এ, তার মানে বি প্যানেলটা কি ইন্টেরিয়র প্যানেল বা বোথ অ্যান্ড কন্টিনিউয়াস প্যানেল। সো তোমার খেয়াল রাখতে হবে একটাই কথা, প্যানেল ওয়ান অ্যান্ড কন্টিনিউয়াস না বোথ অ্যান্ড কন্টিনিউয়াস তা জানার জন্য সবসময় ওই প্যানেলের শর্ট ডিরেকশনের দিকে তাকাবা, তাহলেই হবে। এরপরে থার্ড পার্ট হচ্ছে তোমার ক্যান্টিলিভার। যে কোনো ক্যান্টিলিভার স্ল্যাবই কিন্তু কি ওয়ান ওয়ে। যেমন এই যে স্ল্যাবটা দেখতে পাইতেছ, সমস্ত লোড কিন্তু দেখো একটা ডিরেকশনের দিকে চলে যাচ্ছে, এই যে চলে গেল বিমে। সামনে যেহেতু কোনো বিম নাই, স্বাভাবিকভাবে সে একটা ডিরেকশনে যাবে। সো এই ধরনের স্ল্যাব হচ্ছে কি ওয়ান ওয়ে। তোমরা তো জানো যে সামনের বাক শুধুমাত্র সরু করা হয় কারণ সামনের কোনো মোমেন্ট নাই, তো এটা 2/3 বিমেও কিন্তু তোমরা পড়ে আসছো ক্যান্টিলিভার বিম সেম, আর গোড়ার দিকে হাই ডেপথ হচ্ছে এইচ। এই টেবিলটা সম্পর্কে তোমাদের পরিচিত আছে, যেভাবে তোমরা বিম করছো, সুতরাং এটা কোনো নতুন টেবিল না। আমরা আগে বিমের টুকু দেখতাম, এখন আমরা দেখব স্ল্যাবের অংশটুকু। থিকনেস অফ দি স্ল্যাব, এবং এটা কিন্তু মিনিমাম থিকনেস মনে রাখতে হবে,
সেই হিসাবে আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের দিকে তাকাচ্ছি, খেয়াল করছো? যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে L/20, যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস বা এক্সটেরিয়র প্যানেল হয়, যেটা একটু আগে ব্যাখ্যা করছি ABC প্যানেল দিয়ে, L/24, বোথ এন্ড কন্টিনিউয়াস বা ইন্টেরিয়র প্যানেল হলে L/28, আর যেটা দেখলে যে ক্যান্টিলিভার স্ল্যাব তারটা হচ্ছে L/10। অ্যান্ড হোয়াট ইজ দ্য এল? এল ইজ দি স্পান লেংথ ইন শর্ট ডিরেকশন। মনে রাখতে হবে, ইঞ্চিতে বসাইতে হবে। যদিও এটা এল, একটা প্যানেল মনে করো, কথার কথা একটা ওয়ান ওয়ে প্যানেল যদি এরকম হয়, এটা 12 ফিট আর এটা 25 ফিট, ভুলে কিন্তু সবাই ভাববে যে 25 ফিটটা হচ্ছে এল, মানে এল বলতে অনেকে লেন্থকে মিন করে আর কি, কিন্তু নর্মালি অবশ্যই এল মানে লেন্থ, বি মানে উইথ, অবশ্যই সেটা। কিন্তু কংক্রিটের ক্ষেত্রে সব কিছুর মিনিং এত সহজ না। কংক্রিটের ক্ষেত্রে অনেক ব্যাপার স্যাপার আছে, যেমন ওয়ান ওয়ে স্ল্যাব বা ওয়ান ওয়ে স্ল্যাব অথবা বিমে হোয়াট ইজ দ্য লেংথ? ওয়ান ওয়ে স্ল্যাবের লেংথ হচ্ছে, যেহেতু লোড শর্ট ডিরেকশনে যায়, ওই শর্ট ডিরেকশনের যে লেংথ সেটাই হচ্ছে এল, মানে এখানে এল হবে কিন্তু আসলে 12 ফিট। এবং এইচ বিমের বিমের ইফেক্টিভ ডেপথ বের করা তোমরা এখন শিখে গেছো, যেটা আগে কঠিন মনে হইতো। ইভেন অনেক স্টুডেন্টের কাছে বিমের রেইনফোর্সমেন্ট ডিজাইন করা এখন কোনো ব্যাপার না, যেটা আগে সে জানতোই না। এবং এটা কিভাবে সম্ভব হয়েছে? ডেফিনেটলি তুমি ক্লাস করেছো, এবং ক্লাস করার পরে তোমাদের ওখানে সমস্যা থাকলে সেটা বোঝার চেষ্টা করছো, এবং সর্ট আউট করার পরে এখন বিম ডিজাইন কিন্তু নর্মাল। ইভেন স্ট্র্যাপ ডিজাইনও অনেকের কাছে এখন নর্মাল, যেটা সেমিস্টার শুরুতে হয়তো সেগুলো কিছুই জানতো না। কিছু কিছু স্টুডেন্ট তো যারা এখন বিভিন্ন জায়গায় আছে বা আছো তোমরা, বিভিন্ন জায়গায় হয়তো নিজেদের বা আত্মীয় স্বজনের কনস্ট্রাকশন চলতেছে বা কাস্টিং চলতেছে, যাই বলি না কেন, সেখানেও কিন্তু সে যাচ্ছে এবং আইডেন্টিফাই করতেছে বিম, স্ল্যাব বা ও সমস্ত জায়গায় কি সমস্যা, আগে যেগুলো সে কোনো ইন্টারেস্ট ফিল করতো না। এবং এতটুকু তোমরা টের পেয়ে গেছো যে 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 আগে কংক্রিট পড়ার আগে যে জিনিসগুলি খেয়ালে পড়তো না বা চোখে পড়তো না, সেটা এখন চোখে পড়ে। যে কোথাও একটা কাজ হচ্ছে কনস্ট্রাকশনের, হালকা পাতলা যদি দেখো, তখন ওখানে ভুল ধরার বা কিভাবে করছে, নতুন কিছু ভাবে হয়েছে কিনা, এটা দেখার একটা মানে কি ইচ্ছা জেগে উঠে ওইটি। যাই হোক, স্ল্যাবেরও ইফেক্টিভ ডেপথ আছে, বিমের ইফেক্টিভ ডেপথ তোমরা যেভাবে বের করছো স্ল্যাবেরও সেম, বাট স্ল্যাবে শুধু স্ট্রাপটা থাকে না এক, আর স্ল্যাবের কংক্রিট কভার কিন্তু, বিমের কংক্রিট কভার 1.5 ইঞ্চি, স্ল্যাবের কংক্রিট কভার 0.75 ইঞ্চি। তো ইফেক্টিভ ডেপথ অফ ওয়ান স্ল্যাব টি সমান টোটাল ডেপথ, আর এটা হচ্ছে কংক্রিট কভার যোগ, আমি যেটাকে যোগ করে ফেলি তাহলে এই পুরাটার নামই হবে ক্লিয়ার কভার। আমরা জানো যে টোটাল ডেপথ থেকে ক্লিয়ার কভার বাদ দিলে ইফেক্টিভ ডেপথ পাওয়া যায়। বিমে এই ক্লিয়ার কভার আমরা নিতাম কংক্রিট কভার 1.5 ইঞ্চি, স্ট্র্যাপের ডায়ামিটার প্লাস 1 লেয়ার হলে ওই বারের হাফ। এখানে স্ট্র্যাপটা নাই, সেই জন্য স্ট্র্যাপের ডায়ামিটার বাদ, কে থাকতেছে? কংক্রিট কভার। এবং কংক্রিট কভার কত? 0.75 ইঞ্চি, 3/4 ইঞ্চি, নট এক্সপোজ টু দি ওয়েদার। বিমের ক্ষেত্রে এটা 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি ফর এক্সপোজ টু দি ওয়েদার, কিন্তু বিমের ক্ষেত্রে এটা কি 2 ইঞ্চি। সুতরাং এখানে দেখতেছো ক্লিয়ার কভার 0.75, এবং যেই যেই লেয়ারের তুমি বিমে তো বিমে কিন্তু বার একটা লেয়ারই আছে, কিন্তু স্ল্যাবে কিন্তু একই জায়গায় 2 লেয়ার বসানো, একটা বটম লেয়ার বলা, একটা টপ লেয়ার বলা। তুমি যদি বটম লেয়ার নাও তাহলে বটম লেয়ারের সেন্টার পর্যন্ত হিসাব হবে, টপ লেয়ার নিলে টপ লেয়ারের সেন্টার পর্যন্ত হিসাব হবে। সেটার অর্ধেক থেকে আমরা ছবিতে দেখাচ্ছি এখন। সো এখান থেকে দেখতেই পাইতেছো দুইটা করে একই সাথে 2টা লেয়ার, আর কি বিমে খালি একটা থাকতো। সো এই জায়গায়
আমি যদি নিচেরটা মনে করো, নিচেরটা যেহেতু নিচের আমরা আগে বলেছি অলওয়েজ নিচেরটা হবে শর্ট ডিরেকশন, এটা অবশ্যই শর্ট ডিরেকশন। এখন কেউ যদি চায় যে নিচের লেয়ারে শর্ট ডিরেকশনের বারের ইফেক্টিভ ডেপথ বের করতে, সে দেখো আমি দেখো ক্লিয়ার কভারের হিসাবটা দেখাচ্ছি, সে কি করবে ওই বারের সেন্টার থেকে শাটারিং পর্যন্ত যাবে, এবং এই যে তলদেশ এটা হচ্ছে কংক্রিট কভার 0.75 ইঞ্চি, যেটা মোটর ব্লক দেখতে পাচ্ছ এই যে, তারপর তার সাথে যোগ হবে যেই লেয়ারটা নিতেছো তার হাফ, এই যে হাফ, তার মানে এই ডায়ামিটারের হাফ। এটা যদি 3 নম্বর হয় বা 4 নম্বর হয় যাই হোক, সেই ডায়ামিটারের হাফ যোগ যোগ কি কংক্রিট কভার। তাহলে দেখতেই পাইতেছো কংক্রিট কভার যোগ বারের ডায়ামিটারের হাফ, এটাই হচ্ছে তোমার ক্লিয়ার কভার। কেউ যদি উপরটা নিতে চায় তাহলে তো বুঝতেই পারতেছো হিসাবটা কিরকম হইতেছে, যে কেউ পারবে এটা কিরকম। এখান থেকে এতটুকু পর্যন্ত কংক্রিট কভার, এই যে, তারপর তারপর এখান থেকে নিচের বারের ডায়ামিটার যোগ করবা, তার সাথে যোগ হবে উপরের বারের হাফ, উপরের বারের হাফ যোগ নিচের বারের ফুল ডায়ামিটার যোগ কংক্রিট কভার 0.75 ইঞ্চ, তাহলেই পেয়ে যাবা ক্লিয়ার কভার উপরের বারের। আর নিচের বারের কি, নিচের বারের ডায়ামিটারের অর্ধেক যোগ কংক্রিট কভার, তাহলে নিচের লেয়ারের কি ক্লিয়ার কভার। ওয়ান ওয়ে স্ল্যাবে কিন্তু লং ডিরেকশনের কোনো দাম নাই, সেই জন্য একটাই দেখানো হয়েছে। যখন আমরা টু ওয়ে স্ল্যাব ডিজাইন করব তখন আমরা লংয়েরও কিন্তু ইফেক্টিভ ডেপথ বের করব, শর্টেরও ইফেক্টিভ ডেপথ বের করব। এখানে এইটা ওয়ান ওয়ে স্ল্যাব হওয়ার কারণে শুধুমাত্র শর্টের ইফেক্টিভ ডেপথ বের করা আছে ফর্মুলায়। যেটা একটু আগে হিসাবে দেখালাম, এই যে কংক্রিট কভার যোগ বারের হাফ, নিচের লেয়ারের বারের হাফ, ডায়ামিটারের হাফ, দেখতেই পেতেছ। এবং 4 নম্বর বার যদি ধরো তাহলে 4 নম্বর বারের ডায়ামিটার হচ্ছে 4/8 মানে হাফ ইঞ্চি, তারও হাফ, তার মানে 0.25, আর কংক্রিট কভার হচ্ছে 0.75, তাহলে যোগ করলে হয় 1। ইউ ক্যান সি। তাহলে সবসময় 1 ইঞ্চি বিয়োগ করলে অন এভারেজে তুমি কংক্রিট কভার 0.75 এবং হাফ ইঞ্চি যদি বারের ডায়ামিটার ধরে নাও, মানে 4 সুতার বার, তাহলে সেই হিসাবে 1 ইঞ্চি হয়ে যাবে ক্লিয়ার কভার। তাহলে হিসাবও জেনে গেলা, থিকনেস বের করা জেনে গেলা, সবই জেনে গেলাম। স্ট্রেংথ অফ দ্য বিম অ্যানালাইসিস, স্ট্রেংথ অ্যানালাইসিস অফ স্ল্যাব এবং বিমেরও স্ট্রেংথ তোমরা পড়েছো, একই জিনিস এখানেও প্রযোজ্য হয়ে যাচ্ছে। বিম স্ট্রেংথ মানে হচ্ছে কি, বিমের স্ট্রেংথের কথা মনে আছে নিশ্চয়। হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রেংথ অফ দ্য বিম? নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি। তো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিজাইন স্ট্রেংথ? আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি mu সমান phi mn। আর শুধু হোয়াট ডু মিন বাই স্ট্রেংথ, এটা হচ্ছে নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি mn। and what do you mean by design strength? it is ultimate moment capacity mu, আর mu সমান হচ্ছে phi mn, আর phi এর মান কত? 0.9। এই এই যে বিমে কিন্তু তোমরা এটা ইউজ করছো, ক্যান্টিলিভার বিম, ইন্টেরিয়র বিম, এক্সটেরিয়র বিমের সময় এরকম একটা মোমেন্ট ফর্মুলা গ্রাফ ইউজ করেছো। বিমের মতন কিন্তু স্ল্যাবেরও ডিফ্লেকশন হয় সেম, এখানেও ফিগারটা সেজন্য একই রকম দেখাচ্ছে তোমার। কিন্তু বিমে ছিল, এটা বিম ছিল, এটা ছিল কলাম, কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে এইটা হবে স্ল্যাব, আর এই যে কালোর ভার্টিক্যাল রেখা দেখাচ্ছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিম। এটা কি হবে তখন? বিম হবে। তুমি বুঝতেই পারতেছো এটা একটা স্ল্যাব প্যানেল, যার ডান দিকে কোনো প্যানেল নাই, বাম দিকে আছে, তার মানে এটা একটা এক্সটেরিয়র স্ল্যাব বা এক্সটেরিয়র প্যানেল বা ওয়ান এন্ড কন্টিনিউয়াস প্যানেল। একইভাবে এই বিম যেটা, এই এই স্ল্যাব, তার বাম দিকে তোমার একটা স্ল্যাব আছে, ডান দিকে আছে ক্যান্টিলিভার স্ল্যাব, তার মানে মাঝের স্ল্যাবটা হবে ইন্টেরিয়র স্ল্যাব বা বোথ অ্যান্ড কন্টিনিউয়াস স্ল্যাব। যাই ঘটুক, এক্সটেরিয়র ক্যান্টিলিভার স্ল্যাব বা বিমের ফর্মুলা দেখো সেম, একই অবস্থা এখানেও, একই অবস্থা এখানেও, সবই সেম বিমের মতন, শুধুমাত্র শুধুমাত্র এক্সটেরিয়র বিমে এই জায়গায়
ছিল 1/16, স্ল্যাবে সেটা 1/24। এখানে MU7 কোনটা? এই যে এক্সটেরিয়র বিম, ইন্টেরিয়র বিম, এক্সটেরিয়র বিম। সো এই ডায়াগ্রাম সম্পর্কে পরিচিতি আছে, সেই জন্য এটা নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করলাম না, এটা আমরা দেখব না। সো এটা ভালো করে দেখে রাখবো, তাহলেই হবে। লাস্ট আমরা রেইনফোর্সমেন্ট কি কি আছে দুইটা দেখে আমাদের ক্লাসটা শেষ করে দিব। নেক্সট ক্লাস থেকে ডিজাইন শুরু হবে। দুই রকম রেইনফোর্সমেন্ট আমরা ফার্স্ট ক্লাসে দেখা আসছি যে দুই রকম রেইনফোর্সমেন্ট ওয়ান ওয়ে স্ল্যাবে। মেইন একটাই, এখানে মেইন কোনটা? একটাই। কোনটা সেটা? শর্ট ডিরেকশন। শর্ট ডিরেকশনে মেইন রেইনফোর্সমেন্ট, এবং সেটা একটা সোজা একটা ক্র্যাঙ্ক। ইউ ক্যান সি যে এই যে একটা ক্র্যাঙ্ক আসতেছে 45 ডিগ্রিতে, আবার ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠে গেল। আরেকটা হচ্ছে কি সোজা, যেটা ক্র্যাঙ্ক হয় না, নিচ দিয়ে চলে গেছে। এবং এগুলি সম্পর্কে আমরা 16তম ভিডিওতে ডিটেলস আলাপ করছি, সেই ভিডিওটা আবার কষ্ট করে দেখবে তোমরা। এরা হচ্ছে মেইন স্টিল, এবং যেহেতু শর্ট ডিরেকশন সব লোড যায় এই জন্য মেইন স্টিল এটা। কিন্তু লং ডিরেকশনে যে বারগুলো তোমরা দেখতে পাইতেছ, যে বারগুলো লং ডিরেকশনে বসানো, সেগুলো কিন্তু কোনো লোড ক্যারি করে না। এই যে এদের কাজও সম্পর্কে আমরা গত ভিডিওতে বলেছি যে এদের কাজ কি? শর্ট ডিরেকশন বারকে ধরে রাখা, এবং টেম্পারেচার শ্রিঙ্কেজ হলে লং ডিরেকশনের টেম্পারেচার শ্রিঙ্কেজ যদি হয় সেটাকে আটকানো। তার মানে দুই রকম বার, মেইন বার আর লং ডিরেকশনের বারটা হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ বার। সো মেইন বার, মেইন রেইনফোর্সমেন্ট সিম্বল এস বিমের মতোই, এবং these are the main reinforcement which are placed in short direction, এবং এই বারের সাইজ 10 মিলি or 12 মিলি, 3 নম্বর বা 4 নম্বর। তার মানে 3 বা 4 এর বেশি ইউজ করতে পারবা না। মেইন স্টিল ক্যালকুলেশন ফর্মুলা বিমের মতন এ সমান রো বি ডি, কিন্তু পার্থক্য একটাই, বিমের ক্ষেত্রে বি ছিল বিমের উইথ। রো তো এই ফর্মুলা তোমরা জানো। ডি হচ্ছে স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ, বিমের ক্ষেত্রে ছিল ডি হচ্ছে বিমের ইফেক্টিভ ডেপথ, আর বিটা ছিল কি উইথ অফ দ্য বিম। কিন্তু এখানে বি হচ্ছে 12 ইঞ্চি। কেন 12 ইঞ্চি? ওই যে 1 ফিট করে কেটে নিচ্ছি যে ওইটা। তোমাদেরকে একটু কি দেখাইছে যে স্ল্যাব হিসাবে সুবিধার্থে তোমার 1 ফিট স্ট্রিপ করে কেটে নেওয়া হয়। এই যে যেহেতু 1 ফিট করে কেটে নিচ্ছ, এই যে স্ট্রিপটার উইথ 12 ইঞ্চি সেটা হচ্ছে ওইখানে। মানে রো বিডি যেটা করতেছে, যে স্টিলটা পাচ্ছি আমি 1 ফিটেরটা পাচ্ছি, পার ফিটের পাচ্ছি। অ্যান্ড স্ল্যাব যদি 20 ফিট লম্বা হয় তাহলে 20 দিয়ে গুণ করলে টোটাল পেয়ে যাবো। সো 1 ফিটের সেই বি মানে 12 ইঞ্চি। এটা কিন্তু বিমের উইথ না, এটা হচ্ছে 1 ফিট স্ট্রিপের উইথ 12 ইঞ্চি। রো ফর্মুলা বের করবা। এখানেও বি কিন্তু 1 ফিট স্ট্রিপের 12 ইঞ্চি, ডি হচ্ছে স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ, বাকি যা আছে সেম। আমরা এছাড়া আরেকটা স্টিল আছে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট, এটা কিন্তু লং ডিরেকশনে দেয়া হয়। স্টিল সম্পর্কে আমরা আবার রিভিউ করব নেক্সট ক্লাসে ডিজাইনের আগে, সেই জন্য আমরা ক্লাসটা এখানে থামাচ্ছি আজকে।